আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে যারা দেখছেন এবং যারা পরে দেখবেন, যুক্ত হচ্ছেন যারা। আজকে নিউজ 24 এর টক শো ছিল রাত 11টায়। সেটি হচ্ছে সরকার কেন উদ্বিগ্ন এই প্রসঙ্গে। উদ্বিগ্নের কথাটি আসছে সরকার যে জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোট প্রসঙ্গে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোকে আবার সিদ্ধান্ত নিতে বলেছে, অথচ কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের আলোচনা হয়েছে। এখন এই ধরনের আলোচনার পর যে সুপারিশটি ঐকমত্য কমিশন করেছে, সেখানে বিএনপি, জামায়াত, এনসিপি এবং বাম দল সব দলেরই যেসব নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো বাদ দিয়ে ঐকমত্য কমিশন একটি সিদ্ধান্ত নিয়ে তারা তাদের সুপারিশ করেছে। এই সুপারিশের পর বিএনপি প্রতিক্রিয়া দিয়েছে যে সরকার বিএনপির সঙ্গে প্রতারণা করেছে। অন্য রাজনৈতিক দলগুলো কোনো প্রতিক্রিয়া দেয়নি, তারা জুলাই সনদের বাস্তবায়ন দাবি করেছে। পরবর্তীতে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ, মেজর অবসরপ্রাপ্ত, তিনি বলেছেন জুলাই সনদের দরকার নেই। এনসিপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে এতগুলো মানুষ শহীদ হলো, মারা গেল একটি আন্দোলনে, এবং বাংলাদেশকে আগের মতোই চলবে কিনা সেটি বিএনপি নেতারাও বলছেন। কিন্তু বিএনপি যৌক্তিকভাবে যেটি বলছে যে তারা যেসব বিষয়ে আলোচনা করেছে এবং যেই সনদে বিএনপি স্বাক্ষর করেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এনসিপি ছাড়া, বাম কয়েকটি দল ছাড়া স্বাক্ষর করেছে, সেই সনদই যেন বাস্তবায়ন করা হয়। সেখানে সংযোজন বিয়োজন সেটি তারা মানবেন না। এবং এই পরিস্থিতিতে এখন দেখা গেছে যে রাজনৈতিক দলগুলোকে আবারও নিজেদের মধ্যে কথা বলে সরকারকে যেন একটি নির্দেশনা দেওয়া হয়, সেই কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন আজকের টক শোতে আলোচনার এক পর্যায়ে আলোচকরা যেটি বললেন, জুলাই সনদ একটি স্মৃতি হিসেবে থাকবে, এটি আসলে আইনের বা এটি মানার কোনো বিষয় হবে না। অর্থাৎ তাদের কথার সারমর্ম থেকে যেটি বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আসলে কোনো পরিবর্তন হতে যাচ্ছে না, অর্থাৎ আইনগত কোনো পরিবর্তন হতে যাচ্ছে না, কাঠামোগত কোনো পরিবর্তন হচ্ছে না। সেটি রাজনৈতিক দলগুলোর এক ধরনের অনিচ্ছা আছে, কারণ রাজনৈতিক দলগুলো এখন ছুতু পেয়েছে বা একটা উপলক্ষ পেয়েছে ঐকমত্য কমিশনকে ধরার জন্য যে কেন পরিবর্তন আনলো। তো তাদের কথা থেকে এটি মনে হলো আর কি। তবে এই যে রাস্তাঘাটে এখন আমরা যেটি দেখি, যে ভ্যানওয়ালা, সবজিওয়ালা যারা অভিযোগ করেন যে তারা আগে 50 টাকা দিনে চাঁদা দিলে হয়ে যেত ফুটপাতে, এখন তাদের 150 টাকা, 300 টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এবং এই অভিযোগকারীরা যেটা বলেন যে আগে যুবলীগ কিংবা শ্রমিক লীগ কিংবা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা আলাদা ভাগ করা থাকতো জন, কে কোন জায়গা থেকে টাকা নেবে। এখন যারা চাঁদা নিচ্ছে তাদের মধ্যেও শৃঙ্খলা নেই। বিশৃঙ্খলার কারণে বিভিন্ন গ্রুপ এসে তাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, যার কারণে দিনে 300 টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে তাদের। এটা হয়তো হেসে হেসে বলছি, কিন্তু এটি খুবই আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপ অবস্থা এবং ভবিষ্যৎ বাংলাদেশের আরো নোংরা এবং ভয়ানক চিত্র এটি। যদি রাজনৈতিক দল ক্ষমতায় না থাকা অবস্থায় এই পরিস্থিতি হয়, রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসার পরে কি পরিস্থিতি হবে? বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আপনি রাতের বেলা বা দিনের বেলা কিশোর গ্যাং টাইপের বা কম বয়সী লোকজন কয়েকজনকে একসাথে দেখলে আপনি ভয় পাবেন যে নিশ্চয়ই কোনো একটা ভেজালে, কোনো একটা বিপদে আপনি পড়তে যাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুল পাওয়ার নিয়ে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, কিন্তু তাদের যে ভূমিকা, তাদের যে অবস্থান, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য খুবই ভয়ঙ্কর, অর্থাৎ খুবই নতজানু একটা অবস্থান তাদের। সেটি আপনার জন্য খুবই অনিরাপদ বা বাংলাদেশের জন্য অনিরাপদ। এই রকম একটা আইন শৃঙ্খলা অবস্থার মধ্যে আস্তে আস্তে আমরা নির্বাচনের দিকে আগাচ্ছি। সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো এই ব্যালট বাক্স নিয়ে মারামারি কাটাকাটিতে যে লিপ্ত হবে না, কেউ নিজের জীবনকে শহীদ করে দেওয়ার চিন্তা করবে না, আবার কেউ আরেকজনকে মেরে ধ্বংস করে ভোটে জেতার চেষ্টা করবে না। এই যে এইসব চেতনা নিয়ে যারা আসবেন, তারা যে মরবেন না, মারবেন না, সেটার গ্যারান্টি কে দেবে? সেটিরও গ্যারান্টি নেই, কারণ ওই পুলিশও চিন্তা করবে যে কোপটা যেন আমার গায়ে না লাগে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিসাব করবে সামনে যারা ক্ষমতায় আসতেছে তাদের অধীনেই চাকরি করতে হবে। তো এই যে এইসব হিসাব নিকাশ, এগুলোর পর বাংলাদেশে কি শান্তি আসবে? তাহলে এই যে
ডানে যান, ডানে যান। তাহলে এই যে দেখুন, এই যে একটা গ্রুপ দেখা যাচ্ছে। তো এরকম বিভিন্ন জায়গায় এই গভীর রাতে আপনারা দেখতে পাবেন যে ভয়ঙ্কর কিছু লোকজন একটা গ্রুপ হয়ে আছে এবং কোনো না কোনো অকারেন্স ঘটাচ্ছে। অথচ এই যে পুরা রাস্তা আসলাম, আমরা কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদেরকে দেখতে পাইনি যে কোথাও তারা আছেন, কিছু করছেন। এমনই অবস্থা ঢাকার, সারা দেশের কি অবস্থা যারা আছেন তারা তো জান। তো এই যে 2024-এর জুলাই আগস্টে যে ধরনের বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলেন, যারা যে পক্ষে নিজেদের মতো করে শব্দ বসিয়ে নিয়েন, এই যে মানুষগুলো যে মারা গেল, এই মানুষগুলো মারা যাওয়া, একটা সরকার পরিবর্তন হওয়া, সেটার পরে নানা ধরনের বয়ান হাজির করা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, নতুন বাংলাদেশ, তারপরে বৈষম্য বিরোধী বাংলাদেশ, এগুলো কই গেল? এখন সব তো হাওয়া হয়ে গেল। এখন সবাই নির্বাচনের অপেক্ষা, আবার আগের মতো খাওয়ার অপেক্ষা। তো এই পাবলিকের কি হলো? যাদের বাচ্চা মারা গেল তাদের কি হলো? তো মাঝখান থেকে লাভের ঘুর কারা খেলো? তো এই হচ্ছে রাজনীতির অবস্থা। আসলে আলটিমেটলি রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিটা বাংলাদেশের এইরকমই। এইখানে গুণগত পরিবর্তন কখন হবে বামচান বা কিভাবে হবে, এইটা মানে আশাবাদী হওয়া কিভাবে যায় আমি মনে করি না। আশাবাদী হওয়ার কোনো সুযোগ নেই। এবং এই যে যারা টকশোতে আলোচনা করতে আসেন, আমাদের সঙ্গে বসেন, নানান রকম প্রশ্ন করি, প্রশ্নগুলোর উত্তর তারা যেভাবে দেন, প্রত্যেকটা জায়গায় একটা নতজান ভাব, একটা আনুগত্যের ভাব, আগাম আনুগত্য শুরু করে দেয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি। অদ্ভুত রকম একটা মানে চুতিয়া অবস্থা আমাদের। এবং আমরা এই বাংলাদেশ কোন দিকে যাবে সেটা আসলে আপনারা সামনে দেখতে পাবেন। বাংলাদেশটা এরকমই, আপনি পথে ঘাটে রাস্তাঘাটে যেমন দেখছেন, আপনার চারপাশের মানুষগুলো যেমন দেখছেন, এরকমই একটু ভালো, একটু বাটপার, একটু খারাপ, একটু খুনি, একটু সন্ত্রাসী, একটু চাঁদাবাজ, একটু ছিনতাইকারী, আবার ভালো, আবার মসজিদে নামাজ পড়তেছে, এসে সুদ খাচ্ছি, নামাজ পড়ে আইসা গলায় আরেকজনকে ছুরি মেরে দিলাম, এই মাত্র ওজনে কম দিয়ে গেলাম, আবার নামাজ পড়তে গেলাম, এইরকম হালকা ধার্মিক, এই টাইপেরই বাংলাদেশ। তো এই বাংলাদেশ কোনোদিন ভালো হবে বলে মনে হয় না। আর এই জুলাই সনদ ফনদ যতই লেখেন, যতই মানে চুক্তি করেন, অঙ্গীকার করেন, আলটিমেটলি এই চাঁদাবাজি, ধান্দাবাজি এবং এই সুপারিশ করে চাকরি দেওয়া, দলীয় আনুগত্য দেখে চাকরি দেওয়া, 14 গোষ্ঠীর মধ্যে কে কোন দল করে সেগুলো দেখা, এই যে সিলসিলা যেটা বাংলাদেশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং আপনার এই ভূখণ্ডটা ঠিক হবে বলে আমার মনে হয় না। রক্ত 1400 জন, জীবন 1400টা কেন, 14,000 14 লাখ দিলেও হবে না। আমার মন থেকে এটা বিশ্বাস হয় না। তার চেয়ে যারা মোটামুটি সভ্য জায়গায় যেতে পারছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আজকে খুব হতাশামূলক কথাবার্তা বললাম। ভালো থাকবেন, দোয়া করবেন। খোদা হাফেজ।